19 বিলিয়ন। সংবাদপত্রের স্বাধীনতার আমাদের বাংলার সূচক ছিল 149তম, মানব উন্নয়ন সূচক ছিল 129তম। এবং এভাবে আমরা যদি সেই রেখে যাওয়া সূচক থেকে প্রফেসর ইউনূস সরকারের 18 মাসের একটু চিন্তা করি, সেই দুর্নীতির 19তম সূচক থেকে বাংলাদেশকে 13তম সূচকে আনছে, অর্থাৎ আপগ্রেশন হয়েছে। একইভাবে এই বৈদেশিক মুদ্রার রিজার্ভ যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট দেশ থেকে ছেড়ে চলে যাচ্ছে, তখন আমাদের ছিল তখন মাত্র 19 বিলিয়ন। কিন্তু প্রফেসর ইউনূস যেদিন ক্ষমতা হস্তান্তর করেছে তখন বাংলাদেশ ছিল প্রায় 33.54 মিলিয়ন, প্রায় 34 বিলিয়ন। সংবাদপত্রের স্বাধীনতা, মানব উন্নয়ন সূচক ওগুলো অলমোস্ট যে পর্যায়ে ছিল ওখানে রয়েছে। তারপরেও দেশে যে ওরা রিজার্ভের মধ্যে একটা আপগ্রেশন করেছে, দুর্নীতিতে আপগ্রেশন করেছে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে আপগ্রেশন করেছে, এটা একটা আমাদের জন্য কল্যাণকর। তো যেভাবে হোক আমরা 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচনের মাধ্যমে আমরা একটা গণতান্ত্রিক সরকার পেয়েছি। আমরা এটার পিছনের প্রেক্ষাপট, সামনের প্রেক্ষাপট সবাই জানি। আমরা এটা নিয়ে বিভিন্ন মহলে কথা হচ্ছে। এটা আসলে বলতে গেলে একটা নেগোসিয়েশন গভর্নমেন্ট। নেগোসিয়েশন গভর্নমেন্ট মানে এটা সরকারি দল এবং বিরোধী দল অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলাম এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশের ডিপ স্টেট অর্থাৎ বাংলাদেশকে যারা প্রশাসনিক অবস্থানে প্রশাসন পরিচালনা করে, তাদের মধ্যে একটা নেগোসিয়েশন হয়েছে, সেটা সবাই জানে। আমরা এই বিষয়ে আর কথা নাই বলি, কারণ ওটা নেগোসিয়েশন হয়েছে বিদায় দেশ একটা বিশাল বিপর্যয় থেকে দেশ রক্ষা পেয়েছে। এই জন্য আমি সরকারি দল বা বিরোধী দল যারা এই ডিপ স্টেটে কাজ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যেভাবে হোক একটা দেশের স্থিতিশীল অবস্থায় আনছে, একটা গভর্নমেন্ট সুসংগঠিত হয়েছে এবং একটা শক্তিশালী বিরোধী দল হয়েছে। তো আমরা পিছনের দিকে আর না যাই, ওটার প্রেক্ষাপটে যদি এটা নিয়ে আলোচনা করলে অনেক আলোচনা হচ্ছে, অনেক কিছু হবে, কিন্তু এটি শেষ হবে না। আমরা যে পর্যায়ে হোক দেশ একটা সরকার গঠন হয়েছে, এই সরকার কিভাবে সরকারের সামনে দেশকে এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ এই সরকারের সামনে চ্যালেঞ্জগুলো কী কী এবং চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করবে। অর্থাৎ আমাদের যে বর্তমান সরকারের সামনে প্রধানত 3টে বড় বড় চ্যালেঞ্জ আমার দৃষ্টিতে। 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে যে বিদেশি বন্ধুদেরকে সন্তুষ্ট রাখা। কেন বলতেছি এই কথাটা? আমাদের দেশ স্বাভাবিকভাবে ভৌগোলিক কারণে আমাদের কিছু বিদেশি বন্ধু রাষ্ট্র আছে, ওনাদের সাথে একটা কমিটমেন্ট বা ওনাদের সাথে নেগোসিয়েশন বা সব কিছু ওরা মিলে গভর্নমেন্ট ক্ষমতায় আসছে, সেই হিসেবে ওদেরকে সন্তুষ্ট রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আওয়ামী লীগের সুষ্ঠু বিচার করা। আসলে দেশের জেন্ট জেড বা জেন্ট জি এদের একটা চাওয়া, মানে যারা আওয়ামী লীগের যারা দোষী, সবাই নয়, যারা দোষী, যারা ক্রাফটের সাথে জড়িত, যারা ফেসিবাদের সাথে জড়িত, তাদের একটা সুস্থ বিচার করা। 3 নম্বর হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া অর্থাৎ ইঙ্গো মার্কিন ইন্ডিয়া এবং আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখা। চতুর্থত হচ্ছে আমাদের দেশের একটা স্থিতিশীলতা বজায় রাখা। এইগুলো হচ্ছে যে আমাদের বর্তমান সরকারের প্রধানত সামনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো যদি সরকার সফলতার সহিত, দক্ষতার সহিত মোকাবেলা করতে পারে, এখানে সরকারি দলও সফল, বিরোধী দলও সফল। এইগুলো করার জন্য আমার দৃষ্টিতে যে 2-1টা জিনিস আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। এই 2-1টা পয়েন্টগুলো যদি সরকার সফলতার সহিত করতে পারে, তাহলে আমার মনে হয় দেশে একটা শান্তিযুত একটা ভালো অবস্থানে আসবে। আমি এর মধ্যে হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন করা, হ্যাঁ, প্রশাসনের অবকাঠামোকে ঠিক রাখা, আন্দোলনকারীদেরকে ঘরে ফিরানো। আমি এই কথাগুলো এই জন্য বলছি, আমাদের অর্থনৈতিক অবস্থানকে দৃঢ় করা এবং সচল করা, এইগুলো হবে বাংলাদেশ বর্তমান সরকারের অন্যতম কাজ। কেননা যে এখন জুলাই সনদ নিয়ে আমাদের একটা বড় ধরনের চ্যালেঞ্জ মুখোমুখি হচ্ছে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে। আমি আমার ক্ষুদ্র ইয়া থেকে বলবো, এটা নিয়ে আর বাড়াবাড়ি না করে জুলাই সনদ যদি সংবিধান বহির্ভূত হয়, তাহলে সব কিছু সংবিধান বহির্ভূত। সেই জন্য যেভাবে হোক জুলাই সনদ একটা, যেহেতু এটা দেশের মানুষের অ্যাকসেপ্ট করেছে, এটাকে বাস্তবায়ন করা। আর দ্বিতীয় হচ্ছে যে এখন প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের আন্দোলনকারী যারা জুলাই আন্দোলন করেছে, এখনো ওই আন্দোলনকারীরা রাস্তায়। এই আন্দোলনকারীদেরকে যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরতে না পারবে, তখন দেশ বেশি স্থিতিতে আসবে না। এদেরকে ওদের ন্যায্য দাবি পূরণ করে এদেরকে ঘরে ফিরানো, পাশাপাশি আমাদের অর্থনৈতিক, আমাদের দ্রব্যমূল্যকে ঠিক রাখা।
মানুষ আসলে চায় কি, তার মৌলিক চাহিদাগুলো চায়। সেই মৌলিক চাহিদার অন্যতম অন্ন, বস্ত্র, বাসস্থান। তো এখানে যদি আমাদের আসবে অন্ন, বস্ত্র, বাসস্থান মানে আমার দ্রব্যমূল্য। দ্রব্যমূল্যটা যদি সাধারণ মানুষের নাগালের ভিতরে হয়, মানুষের কন্ট্রোলে হয়, ক্রয় ক্ষমতার ভিতরে হয়, তাহলে মানুষ ২ মুঠো ভাত খেয়ে সবাই শান্তি থাকতে চায়। তো আমি সরকারকে পরামর্শ দিব, যে কৌশলে হোক দ্রব্যমূল্যকে ঠিক রাখা, আইন শৃঙ্খলাকে ঠিক রাখা, অর্থনৈতিক সুযোগকে আগ্রাসন করা এবং প্রধানত কাজ হচ্ছে দুর্নীতিকে জিরো টলারেন্স করা। যেই দুর্নীতির কারণে আমাদের বহির্বিশ্ব আমাদের বাম মুক্তিপূর্ণ হয়েছে ফার্স্টবার। আমাদের বিএনপি গভর্নমেন্ট একসময় দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছিল, সেখান থেকে আমরা এখন 13তম অবস্থানে আছি। সেই দুর্নীতিকে টেনে ধরে আমরা দুর্নীতিকে সূচককে আরও পিছিয়ে নিয়ে যাওয়া। তো সুতরাং আমি মনে করি এখানে সরকারি দলের যেমন কর্তব্য আছে, একইভাবে বিরোধী দলের কর্তব্য আছে। আপনারা সরকারি দল বিরোধী দল নেগোসিয়েশন করে ম্যানেজ করে যেভাবে দেশ গঠন করছেন, সরকার গঠন করছেন, সেই ম্যানেজ করে আমার দেশকেও এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। এবং কোনো ধরনের অন্তদ্বন্দ্ব না করে আমাদের দেশকে আমরা একটা অর্থনৈতিকভাবে একটা শক্ত অবস্থান নিতে পারলে আমাদের দেশের সফলতা বলে এবং বর্তমান সরকারের সফলতা বলে আমি মনে করি। আশা করি আরও এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আবারও আসবো। তো আজকের মতো এখানেই। ওকে, আসসালামু আলাইকুম।